যে মায়েদের একটা খুব কমন কমপ্লেইন থাকে, আমিও মা, আমারও একটা কমন কমপ্লেইন থাকে যে মার বাচ্চা কিছু খায় না। এই যে বাচ্চা খাচ্ছে না, কিন্তু আসলে তো ব্যাপারটা ততটা সঠিক নয়, বাচ্চা আসলে খাচ্ছে কিন্তু আসলে কি খাচ্ছে, এরকম কমপ্লেন কি নিয়ে আসে কিনা যে হ্যাঁ তার বাচ্চা খেতে চাচ্ছেন এবং তাদের মধ্যে আপনি হয়তো বা আয়রন বা জিঙ্কের ডেফিসিয়েন্সি পেয়েছেন বা তাদেরকে ফার্দার কাউন্সেলিং করেছেন, এই বিষয়টাতে আপনার মতামতটা কি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমাদের চেম্বারে যখন বাচ্চার মারা আসেন তখন কিন্তু এইটাই খুব বেশি নিয়ে আসেন যে আমার বাচ্চা খাচ্ছেই না। আমার কথা হচ্ছে আপনার বাচ্চা যদি না খেয়ে থাকে তাহলে খেলাধুলা ছুটোছুটি কীভাবে করছে? অবশ্যই খাচ্ছে, কিন্তু কোনো একটা নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি আছে তার। সেই নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আমরা যদি খুঁজতে যাই তাহলে আমরা দেখি যে সর্বপ্রথমে আয়রন ডেফিসিয়েন্সি আছে। কারণ স্যার তো একদম বলেই দিলেন যে একদম গুরুত্বপূর্ণ রোল প্লে করছে কিন্তু আয়রন এবং জিঙ্ক। কারণ আমি যখন খাবার খাবো, আমি যদি টেস্ট না পাই, স্যার বললেন, তো আমি কেন খাবো? তো বাচ্চাটার তো জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে সে খাবারটার টেস্ট পাচ্ছে না এবং হচ্ছে তার রুচি কমে যাচ্ছে এবং খাবার খাচ্ছে না। আর যা খাচ্ছে সেটা বাহিরের জাঙ্ক ফুডগুলো খাচ্ছে, কারণ ওটাই টেস্টি লাগছে, কারণ ওটা এক্সট্রা অর্ডিনারি সুগার, লবণ, অ্যাডিটিভ মিক্স থাকে, যার কারণে ওইটাই টেস্টি লাগছে। দেখা যাচ্ছে এসে বলছে যে চিপস চকলেট খাচ্ছে, কিন্তু অন্য খাবার, বাসার খাবার খেতে চাচ্ছেন, তার মানে কি বাচ্চাটার টেস্ট নেই। তারপরে দেখা যাচ্ছে যে আমি যদি দেখি যে টেস্ট কেন থাকছে না, আয়রন ডেফিসিয়েন্সি হলে কিন্তু টেস্ট থাকে না এবং সে বাচ্চাটা চিবিয়ে খাওয়ার যে শক্তি, মানে দুর্বলতা কাজ করে। তো ওইটা থেকেও আমরা বুঝতে পারি যে বাচ্চাটা আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে এবং তার যে খাবার প্যাটার্ন, সেই প্যাটার্নে মা কোনো না কোনোভাবে এই আয়রন যে খাবারগুলো বহন করছে সেই খাবারগুলো দিতে সক্ষম না। এবং তখন আমরা কাউন্সেলিং করতে গিয়ে প্রথমেই যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে মার রান্নার ক্ষেত্রে সমস্যা। সেটা হচ্ছে আমরা মানি বা বুঝি যে বাচ্চার খাবার মানেই হবে কি ওটা অনেকক্ষণ ধরে রান্না করে তারপরে সেটাকে প্রসেস করে তারপরে বাচ্চাকে দিতে হবে, নাহলে নরম না হলে বাচ্চা খাবে না। আর প্রথমেই যখন কোনো খাবার ইন্ট্রোডিউস করতে যায় তখনই হচ্ছে একদম নরম করে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে রান্না করে তার সকল গুণাগুণ নষ্ট করে তারপর বাচ্চাকে দিই। কিন্তু ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল না, কারণ আমাদের বুঝতে হবে আমি মানে এখানে ফুড প্রসেসিং এরও কিন্তু একটা বড় রোল আছে। শুধুমাত্র বাচ্চার খাবার ইনটেক না, আমরা কিভাবে সার্ভ করছি সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ একটা বাহিরের খাবার সেটা অনেক চাকচিক্য নিয়ে আসে, একটা প্যাকেট করা থাকে, সেটা দেখতে অনেক কালারফুল হয়, কিন্তু বাসায় মা কোনো না কোনো ওয়েতে তাকে সামনে যেটা দিচ্ছে সেটা প্লেটটা সুন্দর হচ্ছে না। তারপর ম্যাশ খাবার দেখলে আর সবসময় ভালো লাগে বলেন, তো ম্যাশ খাবারগুলো বাচ্চার সামনে দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে প্রতিদিন খিচুড়ি খাওয়াচ্ছে, কিন্তু খিচুড়ি খুব ভালো একটা খাবার, আয়রন সমৃদ্ধ হতে পারে, কিন্তু সেই খিচুড়িটা অনেকক্ষণ ধরে রান্না করা হয়েছে। ধরেন একটা খিচুড়ি রান্না করতে 20 থেকে 25 মিনিট সময় দরকার, সেখানে মা চুলায় পানি দিয়ে বসিয়ে অন্য কাজ সেরে টেরে আসলে 1 ঘন্টা পরে, তাহলে সেই খাবার থেকে কি আমি আয়রনটা পাবো? আমি জানি হচ্ছে ভালো আয়রন আছে হোল গ্রেন ফুডসে, বাদামে আছে, ফুডসে আছে, বাদামে আছে, ডালে আছে, খিচুড়ি তো ডাল চাল সবজি সব মিলিয়ে হচ্ছে, তাহলে সেখান থেকে সে তাহলে পর্যাপ্ত আয়রন কেন পাচ্ছে না? কারণ হচ্ছে আয়রনটা লিচিং হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে প্রসেসিংয়ের সময় সেটা বের হয়ে যাচ্ছে, যার কারণে পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার সত্ত্বেও আয়রনটা আমাদের অ্যাবজর্পশন হচ্ছে এবং আমার মুখ দিয়ে ভিতরে পর্যন্ত পৌঁছাচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয় স্যারের সাথে যেটা আমি অ্যাড করতে চাচ্ছি যে স্যার বলছিলেন যে আমাদের শরীরে আয়রন এবং জিঙ্কের ভূমিকাটা অপরিসীম, কিন্তু সেটা শুধু বাচ্চার খাওয়ার উপর ডিপেন্ড করছে না, মা কিভাবে বাচ্চাকে খাওয়াচ্ছে, প্রসেসিংটা কিভাবে বা ফুড ফর্টিফিকেশনটা কিভাবে হচ্ছে সেটা এখানে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নতে স্যার একটু আসতে চাচ্ছি, এই যে